তো আমরা আছি ন্যাচারাল আর্চের ওপর দাঁড়িয়ে আছি, এর তলাতে কিন্তু জল সবসময় বাহিত হয়। আমরা এখন চলে এসেছি রামানাইডু যে ফিল্ম সিটি আছে সেটার যে প্যালেস, পেছনে প্যালেস দেখতে পাচ্ছেন, সেই প্যালেসের সামনে। এবং দেখুন কি জনকোলাহল। আজ আমরা ভাইজ্যাক ভ্রমণের একদম শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি এবং আজ আমরা ভাইজ্যাকের লোকাল সাইট সিন করব, যার মধ্যে পড়বে কৈলাসগিরি, ঋষিকোন্ডা বিচ, ফিল্ম সিটি এবং আরও বেশ কিছু। আজ আমরা দেখে নেব ভাইজ্যাকের সম্পূর্ণ ট্যুর প্ল্যান, কত কি খরচ এবং কোথায় আপনারা থাকবেন এবং কিভাবে আপনারা এই ট্যুর প্যাকেজ বুক করবেন। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। এবং আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন, ওখানে আমি দারুণ সুন্দর সুন্দর ফানি ভিডিও রিলস পাবলিশ করি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ভাইজ্যাক ডে 4। তো আজকে আমাদের ভাইজ্যাক ভ্রমণের ডে 4 বলতে পারেন বা লাস্ট ডে আজকে আমাদের ট্যুর। আজকে আমরা ঘুরবো ভাইজ্যাকের লোকাল সাইট সিনগুলো, ঋষিকোন্ডা বিচ, তারপরে কৈলাসগিরি, এইগুলো আমরা ঘুরবো। তো এখন বাজে 9টা, আমরা সকালবেলা বেরিয়েছি আমাদের রুম থেকে রেডি হয়ে। এবার আমরা যাব বিভিন্ন বিচে ঘোরার জন্য এবং আজকে আমরা স্নান করার চেষ্টা করব বিচে। হ্যাঁ, ঋষিকোন্ডা বিচে স্নান হয়, তো সেখানে স্নান করার চেষ্টা করব। সঙ্গে থাকুন, সম্পূর্ণটা দেখাবো এবং দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটাও। আজ আমরা চলে যাব সবার প্রথমে এখানকার কৈলাসগিরি পর্বত দেখার জন্য। কৈলাসগিরি পর্বতের মাথায় আছে কিন্তু কৈলাসগিরি পার্ক এবং সেটাই আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল। আমরা ভাইজ্যাক ভ্রমণ করছি 3 নাইটস 4 ডেজের ট্যুর প্ল্যানে। যে ট্যুর প্ল্যানটি হলো এইরূপ। আপনারা যদি এই ট্যুরটি একদম কম খরচে অর্থাৎ 5,999 টাকাতে করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ট্যুর ফিগার্সের বিশ্বজ্যোতিদার সাথে। মিনিমাম 8 জন যদি আপনাদের গ্রুপে থাকেন তাহলে 5,999 টাকাতে অফ সিজনে আপনারা কিন্তু ভাইজ্যাক ঘুরতে পারবেন, পিক ডেটে অ্যাপ্লিকেবল নয়। কৈলাসগিরি যাওয়ার পথে 4 হুইলারের জন্য একটা এন্ট্রি ফি দিতে হবে, ওখানে গেট করা আছে, সেখানে 50 টাকা এবং 2 হুইলারের জন্য প্রবাবলি 20 টাকা। আমরা কালকে পরশুদিন যেমন দিয়েছিলাম সীমাচলম টেম্পলে যাওয়ার আগে, ঠিক কৈলাসগিরিতে যাওয়ার আগেও এই এন্ট্রি ফিটা দিতে হবে। এখানে গভর্নমেন্টের রোড ট্যাক্স প্রবাবলি বা এন্ট্রি ফি যেটাই বলুন না কেন, গাড়ি প্রতি 50 টাকা। ঠিক আছে, আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যস্থল কৈলাসগিরি হিলস। কৈলাসগিরিতে টয় ট্রেন এবং রোপওয়ের ব্যবস্থা আছে, তবে রোপওয়ে শুনলাম 11টা থেকে খোলে, না গেলে বুঝতে পারবো না। যাই আগে, ওই যে টয় ট্রেন সামনে দেখা যাচ্ছে, টয় ট্রেনে উঠতে পারেন। ঠিক আছে, কৈলাসগিরিটা বেশ ভালো লাগবে। আর এই বড় একটা ফুটবল আছে। তো চলুন আমরা দেখে নিই কৈলাসগিরি। এই যে এখানকার টয় ট্রেন, বিশাখা দর্শন টয় ট্রেন, এটা পুরো কৈলাসগিরিকে একটা রাউন্ড দেবে এই টয় ট্রেন। আমি এখন বন্ধ আছে, কখন খুলবে দেখবো। ঠিক আছে, আর এখানে ফুড স্টল আছে, আপনারা খাওয়া দাওয়ার খেতে পারেন। এই পাশে চিলড্রেন পার্ক আছে, এ দেখুন কত বড় ব্যাঙ। কৈলাসগিরি হিলসটা বেশ ভালোই বড়, পাহাড়ের মাথায় এত বড় পার্ক দেখে আমি মুগ্ধ। আছে বহু রেস্টুরেন্ট ও খাওয়া দাওয়ার জায়গা, বাচ্চাদের জন্য চিলড্রেন পার্কও আছে এবং আছে বিরাট বড় শিব পার্বতী মূর্তি। বিশাখাপত্তনমে একদম টপ হিলে এই কৈলাসগিরি অবস্থিত এবং এখান থেকে পুরো বিশাখাপত্তনম শহর দেখা যায়। আমরা ঘুরে ঘুরে দেখবো, তারপর আপনাদেরকে দেখাবো। এই যে রোপওয়ে রেডি হচ্ছে। कितने बजे से शुरू होता है? 11 बजे। कितने बजे तक? 8 बजे तक। 8 बजे तक। তো এখানে রোপওয়ে চালু হয় 1টা থেকে এবং সন্ধ্যেবেলা মানে 7:30 8টা অবধি চলে। ডাউনের জন্য মানে নিচে নামার জন্য 80 টাকা আপনার টিকিট কাটতে হবে। এবং 11টা থেকে চালু হবে, 11টার পরের থেকে আপনি রোপওয়েতে উঠতে পারবেন। ঠিক আছে, তো আমরা রোপওয়েতে উঠবো কি উঠবো না সেটা এখনো ঠিক করিনি। আমরা যাই বাকি জায়গাটা দর্শন করি। এটা সাগর ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো সমুদ্রের দৃশ্যটা দেখা যায় এই সাইডে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কৈলাসগিরি শিব পার্বতী মূর্তির নিচে এবং হর হর মহাদেব। এখানে কোনো এন্ট্রি ফি নেই, তবে আপনি টয় ট্রেনে চড়ার সুবিধা নিতে পারেন বা রোপওয়েতে যাওয়ার সুবিধা নিতে পারেন। টয় ট্রেন এবং রোপওয়েতে আপনি চড়তে পারেন, সেটা 11টা থেকে শুরু হবে এবং টয় ট্রেনের এবং রোপওয়ের যে আলাদা আলাদা কাউন্টার আছে সেই কাউন্টার থেকে আপনাকে টিকিট নিতে হবে। রোপওয়ের জন্য 80 টাকা লাগবে ডাউন নিচে যাওয়ার জন্য এবং রোপওয়ে রাত্রেবেলা 7:30 থেকে 8টা অবধি চলবে, মানে 11টা থেকে 7:30 থেকে 8টা। এবং টয় ট্রেনটা এখন আমরা কাউন্টারে যাইনি,
কাউন্টারে গিয়ে শুনবো এবং টয় ট্রেনটা পুরো কৈলাসগিরিকে একবার চক্কর রাউন্ড লাগাবে এবং এই কৈলাসগিরি থেকে পুরো ভাইজ্যাক সিটির শহরের দুর্দান্ত সুন্দর ভিউ আসে এবং ওই সাইডে আমরা আরকে বিচও দেখতে পেলাম, যেটা রোপওয়ে সাইড থেকে আরও সুন্দর দেখা যায়। তো রোপওয়েতে আপনারা অবশ্যই রাইড করবেন যদি আপনারা চান এবং টয় ট্রেন রাইডও করবেন। এবং এখানে বেশ পার্কটা সুন্দরভাবে করা আছে, এমনি কোনো মন্দির নেই, তবে ভগবান মহাদেব এবং পার্বতীর মূর্তি আছে সুন্দর, ঠিক আছে? তো অবশ্যই এখানে আসবেন, এখানে মানে মাস্ট ভিজিটেড প্লেস। গার্ডেনটি ভীষণ বড় এবং বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর পার্ক বানানো আছে, বাচ্চাদের এখানে খুবই ভালো লাগবে। আমরা এখন চলে আসলাম এখানে একটা জায়গাতে ব্রেকফাস্ট করার জন্য। এটা কৈলাসগিরি পার্কের মধ্যে অবস্থিত, গার্ডেনের মধ্যে অবস্থিত এবং এখানে যেহেতু কোনো এন্ট্রি ফি নেই, তবে খাবারের দাম অনেকটাই বেশি। ব্ল্যাক টি 20 টাকা, তারপরে জলের বোতল 20 টাকা জায়গায় 25 টাকা, তারপরে ধোসা যেটা নিচে বাইরে 40 টাকা 50 টাকা, এখানে 70 টাকা 80 টাকা। হ্যাঁ, একটু দাম বেশি, তবে যদি খেতে চান তাহলে খেতে পারেন। খিদে তো লাগবে, রুম থেকে না খেয়ে বেরোলে এখানে এসে খেতেই হবে, কিছু করার নেই। তো আমরা খাচ্ছি আর কি, ধোসা খাবো এবং এখান থেকে বেরিয়ে যাব। এই যে মশলা ধোসা। তো 9:30টার দিকে আমরা কৈলাসগিরি এসেছিলাম এবং আমাদের এখানে প্রায় 1.5 ঘন্টা মতো সময় আমরা কাটালাম উপর নিচে এখানে চারিদিকে ঘুরে, এবং আমরা এখানে ব্রেকফাস্টও করে নিলাম। এইবার রোপওয়ে টাইমিং হয়ে গেছে 11টা বাজে, রোপওয়ে চালু হবে। তবে রোপওয়েতে আমরা নামবো না, যেহেতু আমাদের গাড়ি আছে, কিন্তু টয় ট্রেন চালু হচ্ছে। আমরা টয় ট্রেনে একবার ঘোরার চেষ্টা করব, দেখি। ওই যে সামনে টয় ট্রেন চালু হচ্ছে, এই যে টয় ট্রেন। এই টয় ট্রেনে আবার ইঞ্জিন পেছনে। এই যে টয় ট্রেনের টিকিট কাউন্টার, টিকিট রেট এসিতে গেলে অ্যাডাল্ট 170 টাকা এবং চাইল্ড 120 টাকা, 4 থেকে 8 বছরের মধ্যে। আর নন এসিতে গেলে 120 টাকা এবং চাইল্ড হচ্ছে 100 টাকা। এই যে টিকিট কাউন্টার। তো আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেন রাইড মোটামুটি 20 মিনিটের হয়। ট্রেন আসলো, বিভিন্ন ভর্তি, পুরো লোক ভর্তি। ট্রেন আমাদের যাত্রা শুরু করলো, এখন বাজে 11:40। এটা 20 মিনিটের রাইড হবে। টোটাল গোটা কৈলাসগিরিটা চারিদিক দিয়ে ঘুরবো এবং খুবই কম স্পিডে ঘুরবো টয় ট্রেনে। টয় ট্রেনে বাসিয়ে দিচ্ছে। কৈলাসগিরির এই ট্রেনে রাইড করলে কিন্তু গোটা বিশাখাপত্তনম দেখা যাবে। দেখুন, এই সাইডটা বিশাখাপত্তনম সিটি আর এই সাইডটা সমুদ্র, গোটাটাই চলে আসছে কিন্তু, মানে উপর থেকে অসাধারণ সুন্দর দৃশ্য, ভিউ। এখানে অবশ্যই ট্রেন রাইডটা করা উচিত। 120 টাকা নন এসিতে, আর এসিতে 170 টাকা। তবে নন এসিতেই সুবিধা, হাত বার করে ভিডিও করা যাচ্ছে, এটা একটা সুবিধার বিষয়। এসিতে এই সুবিধাটা থাকবে না, তবে হাওয়া আছে এখন, ভালোই লাগছে। নন এসিতেও কোনো সমস্যা নেই। এখানে কিন্তু অনেক লোকাল মানুষও আসছেন। এটা টয় ট্রেন ধীরে ধীরে চলে এবং ধীরে ধীরে 15 মিনিটের মধ্যে গোটা কৈলাসগিরি ঘুরে আমাদেরকে দেখাবে, যেখানে আমরা 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাবো এই পুরো ভাইজ্যাক শহরের। নিচ থেকে আসার সময় যে কৈলাসগিরি লেখাটা দেখছিলাম, সেটা এই পেছনে এই সাইডে এখানে কৈলাসগিরি লেখা রয়েছে এবং আমাদের জার্নি প্রায় শেষের পথে। 20 মিনিটের জার্নি আমি বললাম, তবে মেঘের কারণে বা মেঘলার কারণে নিচে অতটা স্পষ্টভাবে ক্যামেরাতে ক্যাপচার করা সম্ভব হচ্ছে না, তবে চোখে দেখা যাচ্ছে, মানে খালি চোখে দেখা যাচ্ছে। এখান থেকে পুরো আরকে বিচ এই সাইডটা, এই পোর্শনটা দুর্দান্ত সুন্দর দেখা যাচ্ছে ভাইজ্যাকের। তো আপনারা অবশ্যই ট্রেন রাইডটা করবেন, না হলে এইটা মিস হয়ে যাবে। কারণ হেঁটে এতটা কভার করতে পারবেন না, অনেকটা এরিয়া, প্রচুর বড় এরিয়া, তো হেঁটে কভার করতে পারবেন না। অবশ্যই ট্রেন রাইডটা করা উচিত এবং প্রথমটা করে নিন, 11:05 যেটা আছে ওটা করে নিন, ওটা করলে আরো বেশি সুবিধা হবে। এই যে ভাইজ্যাক শহরের যে সমুদ্র সৈকত, আমাদের যে আরকে বিচ, এটা এই কৈলাসগিরি থেকে দেখা যাচ্ছে সম্পূর্ণটা, দেখতেই পাচ্ছেন। এবং এর পাশে আছে রোপওয়ে, এই যে রোপওয়ে, এখান দিয়ে রোপওয়ে কিন্তু যাবে নিচ অব্দি।
তো আপনারা যদি রোপওয়েতেও যেতে চান তাহলে যেতে পারেন। তো আমাদের ট্রেন রাইড কমপ্লিট করলাম এবং আমরা যাচ্ছি আবার গাড়িতে। গাড়ি থেকে আমরা নিচে নামবো। আমরা রোপওয়েতে নামিনি, রোপওয়েতে আপনারা নামতে চাইলে নামতে পারেন, ওখানে অতটা ভিড় হচ্ছে না যতটা ট্রেনে ভিড় হচ্ছে। রোপওয়েতে 80 টাকা করে পার হেড ডাউন নামার জন্য। আমরা এখানে বেশ অনেক সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে। তো আমরা চলে এসেছি ভাইজ্যাক জুতে। এবার দেখে নেবো এখানে এন্ট্রি ফি কত আছে, এবং ভেতরে আপনাদেরকে দেখাবো যে কি কি আছে। চলুন। এখানে অ্যাডাল্টদের এন্ট্রি ফি 70 টাকা, বাচ্চাদের 30 টাকা, আর ক্যামেরা 50 টাকা, ভিডিও ক্যামেরা 200 টাকা, আর গাড়িতে যদি উঠতে যান তাহলে 750 টাকা। ঠিক আছে, এই যে সম্পূর্ণ টিকিটের বর্ণনা দিয়ে দিলাম। ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক, এটার নাম ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক। এই যে গেট। এই জুওলজিক্যাল পার্কটা বেশ ভালোই বড়, প্রায় 4 স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে বিস্তৃত। ঠিক আছে, তো আমরা যাব ভেতরে এবং দেখব ভেতরে কি কি আছে। গাড়ি নিয়েও যাওয়া যেতে পারে, অনেকে গাড়ি নিয়ে যাচ্ছেন। 750 টাকা লাগবে গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করার জন্য। ভাইজ্যাক জুর মধ্যে আমরা যাইনি, কারণ আমরা জু অনেক দেখেছি এবং আজ আমাদের হাতে বেশি সময় নেই। আর এই জুটা ভীষণ বড়, ইভেন ভেতরে গাড়ি চলে যাচ্ছে, গাড়িতে করে আপনাকে ঘুরতে হবে। তাই জুতে না গিয়ে আমরা এগোলাম রামানাইডু স্টুডিও দেখার জন্য। এটা একটা ফিল্ম স্টুডিও। এই যে রামানাইডু স্টুডিওতে যাচ্ছি, এটা ফিল্ম সিটি বলতে পারো, রামানাইডু স্টুডিও বা ফিল্ম সিটি। এখানে এন্ট্রি ফি আছে, আমরা ভেতরে গিয়ে দেখব। তো আমরা চলে এসেছি রামানাইডু ফিল্ম সিটিতে বা রামানাইডু স্টুডিওতে। এখানে অ্যাডাল্টদের 60 টাকা, বাচ্চাদের 4 থেকে 10 বছরের 30 টাকা, ক্যামেরা 60 টাকা। ঠিক আছে, তো আমরা ভেতরে যাব এবং দেখব ভেতরে কিভাবে কোন জায়গায় শুটিং হয়, আমরা সম্পূর্ণটা দেখব। চলুন। তো রামানাইডু স্টুডিওতে যাওয়ার আগে আপনাকে টিকিট কেটে নিতে হবে গেট থেকে, তারপর গাড়ি করে আবার যেতে হবে, মানে অনেকটা উপরে, পাহাড়ের উপরে ওখানে স্টুডিওটা আছে। আমরা যাব, ঘুরে দেখবো। আমরা আগে কখনো কোনো ফিল্ম স্টুডিও দেখিনি যেখানে শুটিং হয় বা বিভিন্ন সিরিয়ালে শুটিং হয়, বিভিন্ন সিনেমার শুটিং হয়, আমরা দেখিনি কখনো, ফার্স্ট টাইম, তার জন্য যাব। এর আগে আমি কখনো ফিল্মের সেট বা ফিল্ম স্টুডিও দেখিনি, তাই এটা আমার কাছে একদমই নতুন বিষয়। এটার জন্য আমি খুবই এক্সাইটেড। রামানাইডু স্টুডিওতে একটা ভিউ পয়েন্ট আছে, দুর্দান্ত লাগছে। এখান দিয়ে গোটাটা দেখা যাচ্ছে, গোটা সমুদ্র তট একদম ভিজিবল, একদম গোটাটা এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি রামানাইডু যে ফিল্ম সিটি আছে সেটার যে প্যালেস, পেছনে প্যালেস দেখতে পাচ্ছেন, সেই প্যালেসের সামনে। ঠিক আছে, দুর্দান্ত সুন্দর বড় প্যালেস, কিন্তু ভেতরে পুরো ফাঁকা, ভেতরে কিছু নেই। হ্যাঁ, তো এখানে বাইরের যে শুটিংগুলো করা হয়, মানে প্যালেসের বাইরের যে শুটিংগুলো করা হয়, সেই শুটিংগুলো এই বাইরের সাইড থেকে করা হয় এবং ভেতরে কিছু নেই, আপনি ওপর পর্যন্ত শুধু যেতে পারবেন। এইগুলো সব ভেতরে টোটালটাই ফাঁকা, আমি দেখাচ্ছি আপনাদের, টোটালটাই ফাঁকা। ভেতরে যাব আমরা এবং দেখাবো আপনাদের। আর এখানে বহু সিনেমা শুটিং হয়েছে, বাংলা সিনেমা, তেলেগু, তামিল সিনেমা, হিন্দি সিনেমারও অনেক শুটিং হয়েছে। তবে এখন মনে হয় আপাতত হয়তো কোনো সিনেমা শুটিং হচ্ছে না বা বন্ধ আছে। আমরা এখান থেকে যাব, আরও মিউজিয়াম আছে এই সাইডে, মন্দির আছে, অনেক কিছু আছে। আমরা এক এক করে সম্পূর্ণটা দেখবো, আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন, ভালোই লাগবে। নতুন এক্সপিরিয়েন্স নেবেন নতুন জায়গায় এসে। বিভিন্ন জায়গাতে গিয়ে কিছু কিছু জিনিস সেম থাকে, ঠিক আছে, তো সেই সেম জিনিসটাকে অ্যাভয়েড করে কিছু কিছু এমন জায়গা আছে যেই জায়গাগুলোতে আপনারা যাননি, সেই জায়গাগুলো আপনাদের ঘুরে দেখা দরকার, এবং তো সুন্দরভাবে জিনিসটাকে এক্সপ্লোর করতে পারবেন এবং আপনাদেরও ভালো লাগবে, এবং যারা সঙ্গে আসবে বাচ্চাদেরও খুবই ভালো লাগবে। ঠিক আছে, চলুন দেখতে থাকুন। এই যে এখানে ফটো গ্যালারি আছে, কারা কারা শুটিং করেছিল এখানে সমস্ত কিছু আছে। দেখুন, সব দক্ষিণ ভারতের নায়ক নায়িকা, সব সাউথ ইন্ডিয়ান। ভেতরে বেশ অনেক জায়গা আছে, অনেক কিছু দেখার আছে। আমরা সবই ঘুরে ঘুরে দেখে নিলাম এবং এখানে প্রায় 1 ঘন্টা সময় আমরা কাটালাম। দেখুন, সবাইকে চিনে যাবেন নিশ্চয়ই। এটা টোটালটাই ফটো গ্যালারি। এখানে দেখতে পাবেন বিভিন্ন অ্যাক্টরদের ফটো যারা এখানে শ্যুট করেছে, এ দেখতে পাবেন। আমরা যাবো আরো ভেতরে দেখার জন্য কি আছে। এই যে
প্রাসাদ, যেটা মেন বিভিন্ন সিনেমাতে যে রাজপ্রাসাদ বা যে বাড়ি, ভীষণ বড় বাংলো বাড়ি দেখানো হয়, সেটা হলো এটা। এই যে দেখুন, এই যে মন্দির করার সামনে এই যে সব নায়িকাদের, এই যে প্রাসাদের মাঝখানে পুরো এরকম ভাবে সেট, পুরো খালি ফাঁকা, পুরো ফাঁকা, প্রাসাদের মাঝখানে পুরো ফাঁকা, এটা সেট তৈরি করা। এখানে কিন্তু গ্রিন স্ক্রিন লাগিয়ে শুটিং হয়, প্রাসাদের মাঝখানে পুরো সেট তৈরি করা, সাদা, চারিদিক দেখুন সাদা কাপড় দেওয়া। এই যে প্রাসাদের উপরে উঠছি, এই পর্যন্তই। এই সাইডে আসে পুলিশ স্টেশন, এটাতে আমরা যাব। এখানে কোনো একটা বিল্ডিং বাড়ি আছে, এই সাইডে আরো আছে, এখানে মন্দির করা আছে। এটা পুলিশ স্টেশন বানানো, চলুন ভেতরে যাব, দেখবো। 3 টাউন পুলিশ স্টেশন, চলুন। ভিতরে সেল আছে, এই যে সেল নাম্বার 1, সেল নাম্বার 2। সাউথ ইন্ডিয়ান সিনেমাতে যেরকম গ্রামের শুটিং দেখানো হয় বাড়ির, ঠিক সেরকম কাঠের গ্রামের ঘর বানানো হয়েছে, ঠিক প্রাসাদের পাশেই। এই সাইডেও একটা ভিউ পয়েন্ট মতো আছে, এখান থেকেও দুর্দান্ত সুন্দর লাগছে। এটা মন্দির বানানো, গণেশ মন্দির বানানো হোক আর যাই হোক, ভক্তি আসবে মন্দির দেখে। সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো গণেশ মন্দির। বিভিন্ন সিনেমার শুটিং এখানে হয়েছে, তাই ছবি এখানে দেওয়া রয়েছে। বহু পুরানো এরিয়া এটা। আমি জানি তুমি পাই যাবো, সোমবারে পেয়ে যাবেন আপনি। কাটির মধ্যে ভেজালের মধ্যে আজকে না, সামনে সোমবারে। এই যে কি কি সিনেমা শুটিং হয়েছে, মিউজিয়াম অফ সিনেমা। এই যে ক্যামেরা, বড় বড় ক্যামেরা, এই ক্যামেরাগুলো ইউজ হয় সিনেমা শুটিংয়ের সময়, লাইটগুলো ইউজ হয় দেখুন। বাবা, এই যে পুরোনো দিনকার আগে কীভাবে ডিজিটাল ভিডিও অ্যানালাইজার কীভাবে ইউজ হতো, এগুলো সব পুরানো। ফিল্ম কোটিং মেশিন, এই যে রিলস যেগুলোকে বলে, এই যে রিলস। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হলো মিউজিয়াম অফ সিনেমা। এখানে ভেতরে সিনেমা তৈরির পুরোনো দিনে যা যা ইকুইপমেন্ট ব্যবহার করা হতো সম্পূর্ণটা ভেতরে আছে। তো প্রথমে ভেতরে তো আমি ভিডিওগ্রাফি শুরু করে দিয়েছিলাম, তারপরে শুনলাম যে ভেতরে ভিডিওগ্রাফি করা যাবে না, তো আমরা করে নিয়ে বাইরে বেরিয়ে আসলাম। এবং পুরোনো থেকে মডার্ন যত ইকুইপমেন্ট আছে সমস্ত কিছু এই যে মিউজিয়াম, সেই মিউজিয়ামের মধ্যে আছে। এবং দুর্দান্ত সুন্দর জায়গা, খুবই ভালো লাগে। মানে এইগুলো আমরা সিনেমার সেটে দেখেছি, সেগুলো আমরা এখানে এসে লাইভ দেখতে পাচ্ছি, এটা একটা ভালো বিষয়। যদিও সিনেমা যদি শুটিং চলতো তাহলে এটা কিন্তু আমাদের জন্য আজকে বন্ধ থাকতো, ঠিক আছে। এই যে দেখুন, এখানে অডিটোরিয়াম মতো বসার, অডিটোরিয়াম তো নয়, মানে বসার জায়গা, ক্যাম্পাস মতো করা আছে। এই সাইডে একটা একটা করে কোয়ার্টার নাম্বার করা রয়েছে। এই যে 205 নাম্বার কোয়ার্টার, 105 নাম্বার কোয়ার্টার, এইভাবে কোয়ার্টার করা আছে এই সাইডে অনেকগুলো। এই যে কোয়ার্টার করা আছে। মোটামুটি এরিয়া একদমই যে ছোট তা নয়, আবার একদম যে ভীষণ বড় তা নয়। আমরা তো রামোজি ফিল্ম সিটিতে যাইনি, ওটা শুনেছি অনেক বড়। তো আমাদের যদি সুযোগ হয় তাহলে সেখানেও যাব এবং দেখাবো কতটা বড়। এবং সারাদিন লাগে শুনেছি, একদিনে ঘুরতে সারাদিন লাগে, যেখানে বাহুবলী সিনেমা শুটিং হয়েছিল, ঠিক আছে। তো আমরা এইগুলো দেখছি, ঘুরছি। এই যে যেটা আমরা গেছিলাম মিউজিয়ামে, এবং আমরা এখন যাব এই সাইডে। এগুলো কোয়ার্টার মতো করা আছে, সব কোয়ার্টার করা। এখানে লোকাল মানে যারা দেখাশোনা করে তারাও থাকছেন, এবং বাকি 95% ফলস, ঠিক আছে। এটা মার্কেট, দোকান করা রয়েছে, এগুলো সব ফাঁকা, দোকান করা রয়েছে। এগুলো বাচ্চাদের খেলার জায়গা আছে। এখানে বেশ একটা ভিউ পয়েন্ট মতো করা রয়েছে, অনেকে যাচ্ছেন, ওপরে যাচ্ছেন এবং ছবি টবি তুলছেন, ভালো লাগবে এই জায়গাটা।
এখানকার সেটে আসলে সত্যি আপনার মনে হবে যে দক্ষিণ ভারতের কোনো সিনেমার শুটিংয়ে আপনারা চলে এসেছেন। যদিও রিসেন্টলি কবে এখানে শুটিং হয়েছে আমার জানা নেই, তবে জায়গাটা বেশ ওয়েল মেনটেন্ড। এখান থেকে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্যস্থল থোটলাগোন্ডার দিকে। থোটলাগোন্ডা একটা বুদ্ধিস্ট এক্সকেভেশন সেন্টার। এখানে বুদ্ধিজমের অনেক কিছু পাওয়া যায়। যখনই আপনি পাহাড়ের উপরে উঠবেন কোনো জায়গাতে দর্শন করার জন্য, সেখানেই কিন্তু আপনাকে গাড়ির জন্য পেমেন্ট করতে হবে। আমরা এই থোটলাকোন্ডাতে যাচ্ছি, এখানে 30 রুপিস পেমেন্ট করতে হলো আমাদের 4 চাকা গাড়ির জন্য। অটোর জন্য হয়তো কম হবে, বাইকের জন্য কম হবে, কিন্তু আমাদের 30 টাকা পেমেন্ট করতে হলো। এখন আমরা চলে আসলাম থোটলাকোন্ডাতে। থোটলাকোন্ডা এটা তামিল ভাষা। এখানে বুদ্ধিস্টদের বা বৌদ্ধদের রিমেইনিংসগুলো আছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 420 ফুট অল্টিটিউডে অবস্থিত এবং বিশাখাপত্তনম থেকে 20 কিলোমিটার। এটাও কিন্তু পাহাড়ের ওপরে থোটলাকোন্ডা। আমি দেখাচ্ছি, এই রিমেনিংসটা ডিসকভার্ড হয়, মানে খুঁজে পাওয়া যায় 1976 সালে। এটা বহু পুরনো সময়ে বুদ্ধিস্টরা এখানে কিন্তু বসবাস করতেন, থাকতেন। ঠিক আছে, তো এখানে কোনো এন্ট্রি ফি নেই, এমনিতে শুধু গাড়ির জন্যই 30 টাকা লাগলো। এই যে গম্বুজ মতো করা রয়েছে, গম্বুজ করা আছে, ভীষণ বড় গম্বুজ। এটিকে মহাস্তূপ বলা হচ্ছে, মহাস্তূপ। এগুলো ভোটিভ স্তূপস, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো পরে পুনর্নির্মাণ করা হয়েছে। অনেকগুলোই পুরনো ছিল এবং নষ্ট হয়ে যাওয়ার পরে আবার পুনর্নির্মাণ করা হয়েছে। অনেক জায়গাতে কুয়ো দেখতে পাওয়া যাবে, এটা কুয়ো নয়। এই জায়গাতে থাকতেন লোকজন, এই যে এটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় লোক থাকতো, সব ঘর ঘর করা। ভেতরে কোনো এন্ট্রি ফি না থাকলেও আমরা কিন্তু ভেতরটা বেশ ভালো করে ঘুরে দেখলাম এবং এখানকার এক সিকিউরিটি আঙ্কেলের কাছে আমরা জেনে নিলাম এখানকার হিস্ট্রি সম্পর্কে। ये जगह 2000 साल पहले गौतम बुद्ध शिशु का मेडिटेशन सेंटर, ध्यान का सेंटर फराना का दिन में। फराना के दिन में बुद्धिस्ट मांगसू आउट ऑफ कंट्री से आता जाता है बोला भाई साहब। आर्कली डिपार्टमेंट ट्रेनिंग पिट में ये चाइना, जापान, थाईलैंड, अंडमान निकोबार, श्रीलंका, गुजरात, नेपाल, तिब्बत से बड़ा बड़ा जहाज में फैले। ओनली जहाज में फ्लाइट नए, रोड नए, वुडन शिप्स में आता ही जाता है। जहाज समुद्र सन में हैंग करके ना, मांग छोटा छोटा बोट में ना, मांग चिल्लरे ना 5 मंथ 6 मंथ मतलब ट्रेनिंग करके ना आउट ऑफ कंट्री को डेवलपमेंट के लिए बुद्धिस्ट कल्चर 2000 साल पहले। उधर भी छोटा छोटा रूम्स है ना, इसमें जगह में राउंड सर्कल एरिया में पूरा टोटल 72 रूम्स है भैया। 72 रूम्स आर्कली डिपार्टमेंट बोला ना, विखारा 72 सेल्स बोलते हैं एपी गवर्नमेंट। विखारा मतलब रहने का जगह, लिविंग क्वार्टर्स। फराना के दिन एक रूम 12 फीट हाइट है, ऊपर पे बहुत सुंदर है ना, एक आदमी की 2 आदमी की एक रूम। इधर भी यू शेप्ड हॉल है ना, यू शेप्ड हॉल का नाम एप्टिडल सैचा गृह। राउंड सर्किल का प्रेडाल का नाम सर्कुलर सैचा गृह। सैचा मतलब ज्ञान मंदिर। ज्ञान मंदिर फराना के दिन में 12 फीट हाइट है, ऊपर पे बहुत सुंदर है ना, ये 10 नंबर का 20 नंबर का 30 आदमी का प्रेडाल। प्रार्थना मंदिर पीपल की सेकंड विजिट है में सेंटर पॉइंट में पत्थर के पिलर से ना, दैट इज स्टोन पिलर कांग्रिगेशन हॉल मतलब मीटिंग हॉल, समावेश मंदिर। मीटिंग हॉल फराना के दिन में एक एक पिलर 12 फीट हाइट, टोटल 64 पिलर, ऊपर में टॉप है ना 200 आदमी का मीटिंग हॉल। इधर भी पीना का पानी टोरे टैंक है ना, फराना के दिन में 200 आदमी के पीना का पानी टोरे टैंक है ना। पहले मांग बड़ा सिंगल पत्थर देखेगा ना, पत्थर कट करेगा, बारिश का पानी स्टोरेज करेगा, पानी में आयरन मेडिसिन डालेगा ना, चूर वगैरह वाटर फॉर ड्रिंकिंग वाटर यूज करना। ये गोल गोल वाला ना, ये भी ओटी स्तूपा। ओटी स्तूपा मतलब छोटा टेम्पल, वो महास्तूपा मतलब बड़ा टेम्पल। जूनियर बुद्धिस्ट मंक छोटा स्तूप का राउंड सर्कल में बैठेगा ज्ञान करेगा। सीनियर मंक्स में 200 आदमी बैठेगा ज्ञान करेगा। मोस्ट सीनियर मंक्स ज्ञान मंदिर 8 नंबर ज्ञान करेगा। এখানে বিভিন্ন রিমেনিংসগুলো আছে। 2019 সালে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে এগুলি অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং 2021 সালে আবার এটিকে পুনর্নির্মাণ করা হয়। তো আমরা মোটামুটি থোটলাকোন্ডা ঘুরে ফেলেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন জলাশয়, এখন 3টে জলাশয় আছে। এই জলাশয়গুলিতে কিন্তু যে মংসরা থাকতেন, সেই মংসরা কিন্তু এই জলাশয় থেকে জল পান করতেন। এখানে বহু কিছু আছে। আমাদের গাইড কাম সিকিউরিটি আঙ্কেল যা যা বললেন সেটাই আমি বলছি। সেটা হলো এখানে 72টা থাকার ঘর ছিল এবং ছোট ছোট 3টে স্তূপ এবং বড় মহাস্তূপ একটা। এই বড় মহাস্তূপের চারিপাশে বসে 200 জন প্রেয়ার করতেন। হ্যাঁ, এবং ওই সাইডে যে পাথরগুলো আছে দাঁড় করানো, সেই পাথরগুলোর পাশেও কিন্তু সকলে
প্রেয়ার করতেন। আর এখানে যে বুদ্ধিস্টরা আসতো সেই বুদ্ধিস্টরা ইন্দোনেশিয়া, তারপর থাইল্যান্ড, তারপর ব্যাংকক, তারপর সিঙ্গাপুর, এখান থেকে বুদ্ধিস্টরা, চায়না, এখান থেকে বুদ্ধিস্টরা আসতেন জাহাজে করে এবং জাহাজ বন্দরগাঁওতে রাখতেন এবং রেখে এখানে এসে প্রেয়ার করতেন, এখানে 6 মাস থাকতেন, কাটাতেন, আবার এখান থেকে নিজেদের যে কালচার, নিজেদের যে বুদ্ধিজম সেটাকে ছড়িয়ে আবার এখান থেকে ব্যাক করতেন নিজের দেশে। তো জায়গাটা মোটামুটি ভালো হিস্টোরিক্যাল প্লেস। আরো জ্ঞান নিয়ে আসতে হবে, জানতে হবে বিষয়টা। এখানে যে গাইড আছে তাদেরকে বলতে হবে যে হিন্দিতে বলুন। গাইড তো না, মানে পয়সা নেবে না, গাইড না, উনি সিকিউরিটি গার্ড, ওনাকে বলতে হবে, উনি বলে দেবেন। উনি খুব সুন্দরভাবে বললেন, আমাদেরকে বোঝালেন। তো আপনারাও খুব সুন্দরভাবে বুঝাবেন আশা করি। চলুন এবার আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন। থোটলাকোন্ডা থেকে আমরা রওনা দিলাম ন্যাচারাল আর্চ দেখার জন্য। ভাইজ্যাক সিটি বা বিশাখাপত্তনম আমার ভালো লেগেছে, তার একটাই কারণ, পাহাড়ের উপর থেকে পুরো সমুদ্র তট এবং পুরো বিশাখাপত্তনমের দৃশ্য অমায়িক, অপূর্ব, এবং এর রাস্তাঘাট দুর্দান্ত সুন্দর, পরিষ্কার এবং পরিচ্ছন্ন, এবং চারিদিকে সবুজে মোড়া। আমার খুবই ভালো লেগেছে, কারণ এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি। আমি সফল ভাইজ্যাক এসে। আমি এত সুন্দর দৃশ্য দেখতে পেয়ে আমি সফল। চলুন অবশ্যই কমেন্ট করুন আপনাদের কেমন লাগছে এই ভাইজ্যাক সিটিটা। জাস্ট দুর্দান্ত লাগছে, পুরো সমুদ্র সৈকত জাস্ট দুর্দান্ত লাগছে। তো থোটলাকোন্ডা যে মনেস্ট্রিটা আছে, মনেস্ট্রি বা স্তূপটা আছে, তার পাশেই থোটলাকোন্ডা ভিউ পয়েন্ট। আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। এখানে দারুণ সুন্দর পার্ক মতো করা আছে, লোকে বসে এখানে ছবি তুলতে পারে, বা এখানে পিকনিক করতে অনেকে আসছে বাড়ি থেকে। তো আপনারা এখানে আসতে পারেন, এখানে 10 মিনিট সময় কাটাতে পারেন এবং এই ভিউটা এনজয় করতে পারেন, এই দুর্দান্ত ভিউটা এনজয় করতে পারেন। থোটলাকোন্ডা যে ভিউ পয়েন্টটা আছে, সেই ভিউ পয়েন্টের মাঝে আছে কিন্তু এই সুন্দর একটা পার্ক। এই পার্কটা সত্যি আমার খুব ভালো লেগেছে, কারণ এই পার্কটা অতীব সুন্দর। চারিদিকে রং বেরঙের ফুল গাছ এবং পাতাবাহার গাছ, এই যে দেখুন। এবং চারিদিকে সুন্দর সুন্দর গাছে সমাবেশ, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। এটা এই জায়গাটায় না এলেই নয়, খুব ভালো লাগবে। এমনি ভিউটা তো দুর্দান্ত আছেই, প্লাস এই এরিয়াটাও খুবই দুর্দান্ত, অমায়িক। আপনার অবশ্যই আসা উচিত। তো এখন আমরা চলে এসেছি ন্যাচারাল আর্চে। এটা সমুদ্রের ক্ষয়কার্যের ফলে উৎপন্ন ন্যাচারাল আর্চ, মানে সমুদ্রের পাথরগুলো ভেঙে ভেঙে যে ভূমিরূপ তৈরি হয়েছে সেটাকে ন্যাচারাল আর্চ বলে। তো আমরা দেখবো ন্যাচারাল আর্চটা কেমন, চলুন দেখাবো। তো আমরা আছি ন্যাচারাল আর্চের ওপর দাঁড়িয়ে আছি। এর তলা দিয়ে কিন্তু জল সবসময় বাহিত হয়, ঠিক আছে। তো এই জায়গাটা বেশ দুর্দান্ত সুন্দর। এগুলো কিন্তু টোটালি ন্যাচারাল, হ্যাঁ, সমুদ্রের ক্ষয়কার্যের ফলে গঠিত এই ন্যাচারাল আর্চ। আমি ক্যামেরাম্যানকে বলবো তলা দিয়ে যেতে, এই সাইডে। তো অবশ্যই আপনাদের এখানে আসা উচিত এবং এই জায়গাটা দর্শন করা উচিত। এই যে ন্যাচারাল আর্চ। সমুদ্রের ক্ষয়কার্যের ফলে গঠিত এটা ন্যাচারাল আর্চ। আসলে ভাইজ্যাকের প্রতিটা বিচই কিন্তু পাথুরে বিচ, এবং তার জন্য আপনি যেখানে খুশি সেখানে নেমে স্নান করতে পারবেন না। আমরা চাইলেও এই ন্যাচারাল আর্চের এখানে স্নান করতে পারবো না, তাই আমরা এগোচ্ছি ঋষিকোন্ডা বিচের দিকে। তো ঋষিকোন্ডা বিচের সামনে আমরা একটা হোটেলে দাঁড়ালাম খাবার খাওয়ার জন্য। এখানে খাবার দাবার খাবো, তারপরে আমরা বিচে যাব স্নান করার জন্য। এখানে কিন্তু ওয়াটার স্পোর্টস অনেক কিছু হচ্ছে, আমরা গিয়ে দেখাবো। তারপর আমরা ভেজ থালি অর্ডার করলাম, 130 টাকা করে আইটেম। ঋষিকোন্ডা বিচের সামনে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে এবার আমরা বিচের দিকে রওনা দিলাম। আমরা চলে আসলাম ঋষিকোন্ডা বিচে। এখানে প্রচুর মানুষের ভিড়, কারণ এখানে শুধুমাত্র স্নান করা পারমিশন আছে, তার জন্য মানুষ এখানে স্নান করবে। বিকাল হয়ে গেছে, তবু এখানে বিচে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড়। এখানে মানুষের গিজগিজ করছে স্নান করার জন্য। তো আমিও নামবো সমুদ্রে। এখানে আজ কিন্তু শয়ে শয়ে মানুষ, হাজারে হাজারে মানুষ জমা হয়েছে, সকলে ঋষিকোন্ডা বিচে স্নান করার জন্য। আমরাও আজ এখানে কিন্তু জলে নেমে যাব স্নান করতে। সমুদ্রে নেমে পড়েছি, এটা ঋষিকোন্ডা বিচ, ঠিক আছে। চেঞ্জিং রুম আছে এখানে,
যারা মহিলারা আসবেন, বয়স্করা আসবেন, তারা যদি চেঞ্জিং রুম খোঁজেন 20 টাকা করে লাগবে চেঞ্জিং রুমে যেতে। চেঞ্জিং রুমে আপনারা স্নান করে চেঞ্জ করতে পারবেন। তো অবশ্যই এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই, এখানে ফুল ব্যবস্থা আছে, তো আপনারা স্নান করতে পারবেন। আমি নামবো সমুদ্রে, চলুন। ওই যে ওখানে চেঞ্জিং রুম আছে, আপনারা ওখান থেকে চেঞ্জিং করতে পারবেন। আর এই সাইডে বোটিংয়ের ব্যবস্থা আছে, এই স্পিড বোটে সবাই যাচ্ছে, অনেকে যাচ্ছে। এবং দেখুন কি জনকোলাহল, পুরো ভর্তি, গিজগিজ করছে, 1000-10 লোক তো হবেই এখানে। তো এখন বাজে 3:30 এবং নামছি সমুদ্রে। ঢেউ ভালোই আছে। এই সাইডে পাথুরে অনেকটা, বীজটা অনেকটা। এই সাইডে আমরা যেই সাইডে আসলাম সেই সাইডে অনেকটা পাথুরে, এই যে পাথর পেছনে। সমুদ্র এখানেও অনেকটা পাথুরে। ব্লু ওশান, বে অফ বেঙ্গল। ঢেউ কিন্তু খুবই বড় বড় এবং এখানকার কোস্টগার্ডরা সত্যি সচেতন, দারুণ সুন্দরভাবে অ্যানাউন্সমেন্ট করছেন, যদিও এনাদের ভাষায় করছেন, তবুও দুর্দান্ত। আমরা স্নান করব এখন। ও ভালো, অপার সমুদ্র, নীল সমুদ্র, মাঝে মাঝে ঢেউ দুর্দান্ত, আর মাঝে মাঝে ঢেউ একদম কম। মাঝে মাঝে ঢেউ দুর্দান্ত, মাঝে মাঝে ঢেউ একদম কম, জাস্ট অনবদ্য ফিলিংস। এরপরে ঢেউতে ডুব মারবো। একদম পরিষ্কার জল, কোনো ধরনের কোনো বালি নেই। এই সাইডে কিন্তু পাথরও আছে, খেয়াল সাবধানে থাকবেন, পাথর আছে। আমরা জলের মধ্যে ডুব মারবো আমি দেখানোর জন্য কতটা স্বচ্ছ জল দেখুন। তো মোটামুটি আমি হাফ ঘন্টা মতো স্নান করলাম, এবার যাব। চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই, স্নান দুর্দান্ত হলো। এইবার চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে নেবো। এই যে চেঞ্জিং রুম 30 টাকা করে নিচ্ছে। তো আমরা স্নান করে এখান থেকে চেঞ্জ করে বেরিয়ে যাচ্ছি আমাদের আরকে বিচের দিকে। মোটামুটি মাঝখানে আরেকটা পয়েন্ট আছে টেনেটি পার্ক, তবে টেনেটি পার্কে আর যাচ্ছি না, কারণ এখানে ভাইজ্যাগে কম বেশি প্রচুর পার্ক আছে। কারণ এখানে প্রতিটা পার্কে এন্ট্রি ফি বেশ ভালো টাকা পার হেড, ঠিক আছে। তো আমরা পার্কে আর যাবো না, আমরা এখান থেকে আরকে বিচের কাছে চলে যাব। ওখানে 2-3টে পয়েন্ট আছে, যেরকম অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যাকুয়ারিয়াম আর বিশাখা মিউজিয়াম, ওই দুটো আমরা দেখবো। এবং কালী মন্দির আছে, কালী মন্দিরটাও দেখবো, ঠিক আছে, আজকে দেখবো। ঋষিকোণটা বিচ থেকে আমরা ভেবেছিলাম যে সোজা চলে যাব ভাইজ্যাগ। তবে রাস্তায় আমরা দাঁড়ালাম একটা খুবই সুন্দর বিচে। আমরা ভেবেছিলাম টেনেটি গার্ডেনে যাব না, কিন্তু টেনেটি গার্ডেনের ঠিক নিচে জডুগুল্লা পালিম বিচ, এখানে এটাও কিন্তু রকি বিচ, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে একটা জাহাজ আছে, যে জাহাজটা এসেছিল বাংলাদেশ থেকে এবং এসে এখানে ফেসে গেছে, আর যেতে পারিনি, বহুদিন ধরে আছে। আমরা সেই জাহাজটার পাশেই যাব এবং ওপরে হচ্ছে টেনেটি গার্ডেন। তো জাহাজটার কাছে আমরা যাচ্ছি। এই যে জাহাজ দেখতে পাচ্ছেন, হাইফং 45 MVMA
HT 194, এই যে জাহাজ, এটা বাংলাদেশ থেকে এসে এখানে এসে ফেসে গেছে আর যেতে পারিনি। বহু বছর ধরে এই জাহাজটা এখানেই আছে। এখান থেকে আমরা আমাদের হোটেলে ব্যাক করলাম। ভাইজ্যাকে এসে আমরা সন্ধেবেলায় দেখে নিয়েছিলাম এখানকার কালী মন্দির, এবং এখানে আছে কিন্তু ফিশ অ্যাকোয়ারিয়াম, যেটিও আপনি দেখে নিতে পারেন। এখানে কিন্তু মার্কেটও বসে, বিভিন্ন জিনিসের স্টল এখানে বসেছে। এই যে অল ইন্ডিয়া ক্রাফটস বাজার, ক্রাফট মার্কেট, আপনারা ভিতরে ঘুরে দেখতে পারেন। ক্রাফটের বিভিন্ন জিনিস দেখা যাবে। এই যে ক্রাফটস, এগুলো অরিজিনাল ক্রাফটস, এগুলো মাটির তৈরি। টুরিস্টদের জন্য এই মার্কেটটা বেশ ভালো, এবং এখানে ওনাদের অনেক ধরনের জিনিস পাওয়া যাবে। তো যারা আসতে চাইছেন তারা আসতে পারেন। এই যে কার্পেট, লোকাল মার্কেট বসে, হ্যান্ডিক্রাফট মার্কেট বলতেই পারেন। এই যে এগুলো কার্পেট দেখুন। তো এখন আমরা এসেছি এখানকার যে হ্যান্ডিক্রাফট মার্কেট, সেই হ্যান্ডিক্রাফট মার্কেটে। সন্ধ্যেবেলা টাইমে এখানে বসে সুন্দর মার্কেট, এবং আপনারা এখানে কেনাকাটি করতে পারেন। বিশেষ করে লোকালদের জন্যই এই মার্কেটটা খুবই পপুলার। এবং এই যে দেখতে পাচ্ছেন কার্পেট, তারপরে কাপ, চা কাপ, তারপরে জুতো, চশমা দোকান, খাবারের দোকান তো আছে। এখানকার মানুষজন খাবার খুবই রসিক, খাবারের প্রচুর দোকান আছে। হ্যাঁ, তো আর এবং বিভিন্ন হ্যান্ডিক্রাফটসের দোকান এখানে আছে। তো আপনারা এখান থেকে কেনাকাটি করতে পারেন। আপনারা যদি চান তাহলে এই স্টল থেকে কেনাকাটিও করতে পারেন। এই যে মৎস্যকন্যা, এই যে আমরা এখন আছি মৎস্য দর্শনীতে। এটা সকাল 9টা থেকে রাত 9টা অবধি খোলা। এই যে হা দিয়ে ঢুকতে হবে, শার্কের হা দিয়ে ভেতরে ঢুকতে হবে। চলুন। এই যে টিকিট কাউন্টার। তো মৎস্য দর্শনীর সামনে আমরা এসেছি। এখানে টিকিট কাউন্টার তো বন্ধ, কিন্তু পাশে টিকিট নিয়ে বসে আছে। এখানে 50 টাকা করে টিকিট কেটে আপনাকে ভেতরে যেতে হবে, এবং ভেতরে দেখতে পাবেন মাছের অ্যাকুয়ারিয়াম, মানে ভর্তি মাছের অ্যাকুয়ারিয়াম। দুর্দান্ত সুন্দর লাগবে, আপনারা এখানে আসতে পারেন। এগুলি সব কিছু দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। হোটেলে ফিরে ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, এবং এখানে আমাদের যাত্রা শেষ হয়েছিল। এই গোটা ট্যুর প্যাকেজটি আমরা বুক করেছিলাম ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিদার মাধ্যমে। আপনারা যদি চান তাহলে ওনাদের মাধ্যমেও ট্যুর কিন্তু নিতে পারেন। আমরা দুজন গেছিলাম, তার জন্য আমাদের পার হেড খরচ পড়েছিল 11,500 টাকা করে। তবে আপনাদের গ্রুপে যদি মিনিমাম 8 জন থাকে তাহলে আপনাদের পার হেড খরচ পড়বে 5,999 টাকা করে। এই ভিডিওর সিরিজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এর আগের দুটি পর্ব ভিডিওর ডেসক্রিপশনে ও আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। এবং আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো চলুন, আমাদের ভাইজ্যাক পর্বটি এখানেই শেষ হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।